আসসালামু আলাইকুম। আসন্ন 19তম প্রিলিমিনারি যারা আছেন হবু শিক্ষকগণ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। একটা জিনিস প্রথমেই বলি, আপনারা যখন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হবেন এর জন্য আপনাদের সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ, দিক নির্দেশনা এবং পাশাপাশি একটা ভালো বই দরকার। এই জন্য আপনারা আমাকে দিচ্ছে একই প্ল্যাটফর্মে সঠিক গাইডলাইন, ভালো পরামর্শ এবং পাশাপাশি একটি ভালো মানের বই। জি স্যার। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় আনোয়ার স্যারকে। আসলে অলরেডি 19তম সার্কুলার যেন দ্রুত প্রকাশ হয় এজন্য স্মারকলিপি দেওয়া হয়েছে এনটিআরসি-তে এবং ইনশাআল্লাহ দ্রুতই আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন আশা করি। যারা আমাদের সাথে নিজেকে প্রস্তুত করতে চান, অর্থাৎ আমাদের মাধ্যমে প্রস্তুতি নিতে চান, তাদের ওয়েলকাম করছি আবারও। আমাদের হাতে একটি বই দেখতে পাচ্ছেন। এই বইটি আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে তৈরি করা। এখানে আপনারা পাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধন থেকে 6ষ্ঠতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত স্কুল লেভেল 2 এবং কলেজ লেভেলের প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা এবং পাশাপাশি এনটিআরসি এর সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, জিকে এবং গণিত অংশে টপিক অনুযায়ী আলোচনা এবং তার মধ্যে সাম্প্রতিক বিষয়গুলি এবং সর্বশেষ নোবেল বিজয়ীদের নামও এখানে সংযুক্ত করা আছে। আমরা মনে করি আপনার 19তম প্রিলিমিনারির জন্য এই বইটি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। ধন্যবাদ স্যারকে। প্রাইমারি ও বিসিএস এর বিগত সালের প্রশ্ন কিন্তু উত্তর সহ দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা আজকে আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন এই স্কুল লেভেলে একটু প্রশ্ন আলোচনা করি আপনাদের মাঝে গণিত অংশে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। প্লিজ ক্যারি অন। আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। সুদের অঙ্ক থেকে একটা প্রশ্ন, আমাদের সুদ কোষা থেকে সরল সুদ বা চক্রবৃদ্ধি মুনাফা, এখান থেকে একটি প্রশ্ন আসে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক শতকরা 12% সুদে কত টাকায় 4 বছরের সুদ এত টাকা হবে। তাহলে কত টাকায়? এখানে আমাদের মূলত আসলটি বের করতে বলছে। আমরা যদি আসলটি নির্ণয় করতে চাই তাহলে আমরা সরল মুনাফার ক্ষেত্রে শুধু একটি সূত্রই ব্যবহার করি, PRN = I, এই সূত্রটি ব্যবহার করি। তাহলে এখান থেকে আমাদের আসল বের করতে বলছে। তাহলে আমরা এই দুটা মান, আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। সুদ হচ্ছে I মানে ইন্টারেস্ট, এখানে 100 টাকা দেয়া আছে এবং এখানে বছর N = 4 বছর দেয়া আছে এবং পাশাপাশি এখানে মুনাফার হার অর্থাৎ R এর মানটাও দেয়া আছে। আমরা এটাকে ভেঙে নিব 25/2। আমরা এটাকে আবারও ভেঙে নিব 25/2 1/100। তাহলে এটা যদি আমরা কেটে দেই তাহলে এখান থেকে আমরা পাবো 4 × 8। আমরা সবগুলো, তাহলে সর্বশেষ আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আমরা এখানে মানগুলো বসে দিব। মানগুলো বসে দিলেই আমাদের এখানে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। তাহলে এটা যদি কেটে দেই এখানে 2, তাহলে এখানে আমাদের উত্তর আসবে 200 টাকা। এই অঙ্কগুলো করার জন্য কিন্তু আপনাদের খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। আপনারা যদি একটু প্র্যাকটিস করেন ভালোভাবে তাহলে কিন্তু এগুলো খুব অল্প সময়ে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমরা আলোচনা করছি 18তম শিক্ষক নিবন্ধন স্কুল লেভেল নিয়ে আলোচনা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা অলরেডি 18তম থেকে 6ষ্ঠতম পর্যন্ত আলোচনা করেছিলাম। আমরা আগামী দিন থেকে ইনশাআল্লাহ বিসিএস এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী প্রশ্ন এখানে দেখেন লেখা আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল দেয়া আছে, পরিসীমা নির্ণয় করতে বলছে। আপনারা প্রত্যেকে জানেন আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে যে শর্তগুলো দেয়া আছে আমরা শর্তগুলো মিলিয়ে নিই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ, এখানে আমরা প্রস্থটাকে যদি ক ধরে নিই তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ, এটাকে আমরা এভাবে লিখতে পারি ইন্টু ক, অর্থাৎ আমরা বলতে পারি এখানে 3/2 × ক। এখন এখানে ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমান এখানে
216 দেয়া আছে। ক্ষেত্রফল সমান আমরা লিখি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখান থেকে আমরা ক এর মান বের করব, এখানে ক স্কয়ার। তাহলে আমরা জানি বাম পাশে কোনো মান যদি ভাগ থাকে ডান পাশে যে গুণ হবে, এবং বাম পাশে কোনো মান গুণ থাকলে ডান পাশে যে ভাগ হবে। এখন এখান থেকে আমরা এটাকে সমাধান করলে পাবো হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাবো ক স্কয়ার ইকুয়াল টু 144, অর্থাৎ আমরা এখান থেকে ক ইকুয়াল টু পাবো বর্গমূল 144। তাহলে এখান থেকে মানটা পেয়ে গেছি, ক এর মানটা, অর্থাৎ প্রস্থ পেয়ে গেছি 12 মিটার। এখন দৈর্ঘ্য আমরা যদি এখানে বসিয়ে দিই 3 গুণ 12, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে দৈর্ঘ্য পেয়ে গেলাম 18 মিটার। তাহলে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখান থেকে আমরা পরিসীমাটাও নির্ণয় করতে পারছি। তাহলে আপনারা যারা আমাদের সাথে আছেন, আমি আপনাদেরকে আবারও বলবো যে আপনারা এনটিআরসি এর যে আসন্ন 19তম পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা গণিত অংশে ভালো করুন, গণিত অংশের প্রতি ফোকাস দিন। অর্থাৎ গণিতে যদি ভালো করেন, আপনি কিভাবে পাশ করবেন, যদি এই কিভাবে পাশ করবেন এটা যদি বিশ্লেষণ করেন, তাহলে আপনার দেখা যাবে আপনি যদি বিগত 2-1টা পরীক্ষা দিয়ে থাকেন বা প্রিলিতে উত্তীর্ণ হতে পারতেছেন না, তার প্রধান কারণটাই হচ্ছে আপনি গণিতে ভালো করতেছেন না। গণিতে ভালো করলে আপনি অবশ্যই ভালো করবেন। এবং আপনি যদি 6ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন যদি সলভ করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার আসলে প্রশ্নগুলো এর ভিতর থেকেই আসে, বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না। স্যার, আমি স্যার স্টুডেন্ট ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান কমেন্ট করার জন্য। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি। এখানে আমাদের সর্বোচ্চ মান নির্ণয় করতে বলছে। দেখেন এই প্রশ্নটা একটু জটিল টাইপের আছে। আমাদের সর্বোচ্চ মান নির্ণয় করার জন্য এখানে একটা দ্বিঘাত রাশি দেওয়া আছে। এই দ্বিঘাত রাশির সর্বোচ্চ মান যখন আমরা নির্ণয় করব, তখন এখানে 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, তাহলে এখান থেকে আমরা যদি -2 কমন নিই, তাহলে x স্কোয়ার মাইনাস কত 2x, এখানে -5টা আলাদা রাখবো। আমরা এই মানটা সূত্র করব, x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই মানটা বেশি নিয়েছি, এই মানটা বাদ দিব, দেওয়ার পর এখানে এইভাবে লিখবো। তারপর এখানে -2, এখানে ব্র্যাকেট ব্যবহার করি, a মাইনাস b হোল স্কোয়ার, এখানে একটা -1 আছে। এখন এখান থেকে আমরা দেখি সমাধান করি, -2x মাইনাস 1 হোল স্কোয়ার, এই -2 দ্বারা এটাকে গুণ করলে +2 মাইনাস 5। এখন এই দুটো অংশ বিয়োগ করে দেখেন এখানে আমাদের মান আসছে -3, অর্থাৎ -2x মাইনাস 1 হোল স্কোয়ার -3। তাহলে এই মানটা হবে আমাদের সর্বোচ্চ মান। তাহলে এই টাইপের যদি কোনো দ্বিঘাত রাশি দেয়া থাকে, ওই দ্বিঘাত রাশি থেকে যদি আমাদের সর্বোচ্চ মান নির্ণয় করতে বলে, তাহলে ওই দ্বিঘাত রাশিকে আমরা একটা বর্গের সূত্র প্রয়োগ করব, এবং একটা বর্গের মানটা নির্ণয় করে একটা পূর্ণবর্গ রাশি নির্ণয় করব। নির্ণয় করার পর অতিরিক্ত যে মানটা থাকবে, ওই মানটাই হচ্ছে আমাদের ওই পূর্ণবর্গ রাশির বা ওই রাশিটির সর্বোচ্চ মান। এখানে আমাদের এই মানটা দেয়া আছে। আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকেই জানি যে মান নির্ণয়ের অঙ্কগুলো করার জন্য আমাদের সূত্রের কোনো বিকল্প নেই। তাহলে এখানে x এর যে মানটা দেয়া আছে, x এর মান দেয়া আছে বর্গমূল 5 প্লাস বর্গমূল 4। এখন 1/x ইকুয়াল টু কি হবে, তাহলে বর্গমূল 5 এটা হবে। আমি আপনাদের বলেছিলাম যখন বর্গমূল যুক্ত কোনো মান থাকবে, তখন x এর যে মানটা হবে 1/x এর মানটা হবে তার অনুবন্ধী বা বিপরীত মানটা। তাহলে আমাদের এখানে আমরা যদি এই দুটো মানকে যোগ করে দিলে এই মানটা কেটে যাবে, তাহলে এখানে হবে 2√5। এখন আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে বলছে, মানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আমরা লিখব a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এখানে আমরা মানটা বসিয়ে দিব,
তারপর -2, এখন এখানে 2 এর উপর স্কয়ার এবং বর্গমূল 5 স্কয়ার আলাদা করে দিলাম, তাহলে এখানে হবে 4 × 5 - 2, তাহলে এখানে 20 থেকে 2 বাদ দিলে আমাদের উত্তর হবে। তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আপনাদের অবশ্যই মান নির্ণয়ের জন্য সূত্রের কোনো বিকল্প নেই, কারণ সূত্রগুলো জানতে হবে। সূত্রগুলো যদি আপনি না জানেন তাহলে মান নির্ণয়ের অঙ্ক সমাধান করে খুব একটা বেশি সুবিধা পাবেন না। এই জন্য আপনাদের অবশ্যই সূত্রগুলো জানতে হবে। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন এটাও জানাবেন, এবং আপনারা আসন্ন 19তম প্রিলিমিনারি পরীক্ষাতে কিনা এটাও জানাবেন। এটা একটা সূচকের মান, সূচকের যে মানটা দেয়া আছে আমরা জানি সূচকেরই বেলায় পাওয়ারগুলো সবসময় গুণ হয়ে যাবে, পাওয়ারগুলো গুণ হবে, তাহলে পাওয়ার আমরা সূচকের বেলায় খেয়াল করব এখানে যে এখানে যে রাশিটা দেয়া আছে x⁻p - q, এখানে দেয়া আছে p + q, আবার এখানে দেয়া আছে x⁻q - r, আবার এখানে দেয়া আছে r + q, আবার দেয়া আছে x⁻r - p, এবং এখানে দেয়া আছে r + p। তাহলে সূচকের বেলায় উভয় পাওয়ারটা যদি গুণ করি, এখানে p + q p - q, তাহলে এখানে এই যে a² - b² এর সূত্র আমরা প্রত্যেকেই জানি, a + b × a - b সমান লিখতে পারি আমরা a² - b²। সিমিলারলি এখানে x এর পাওয়ার আছে a + b × এখানে কিউটা হবে q - r q + r, তাহলে এখানে হবে q² - r² ইন্টু এখানে হবে r² - p²। এখন সূচকের যদি বেসগুলো যদি একই থাকে তাহলে বেসটাকে আমরা এক জায়গায় নিব এবং পাওয়ার যে মানগুলো আছে এই প্রত্যেকটা মান আমরা এখানে যোগ করে দিব, যোগ করে দিলে এই মানগুলো আমাদের এখানে কেটে যাবে, x এর পাওয়ার 0 এবং যে কোনো সংখ্যার পাওয়ার 0 বসলে তার মানটা হবে 1। তাহলে এইভাবে সূচক থেকে প্রশ্ন হতে পারে, এই প্রশ্নগুলো আমরা দেখব। পরবর্তী প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটি বর্গক্ষেত্রে যে বাহুটা দেয়া আছে, আমরা যদি চিত্র অঙ্কন করি, একটা বর্গক্ষেত্রের বাহু দেয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহু দেয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এই বর্গের যে কর্ণ আছে, তাহলে বলছে এবার এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এই কর্ণের উপর আমার একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই কর্ণটাই হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহুর সমান। তাহলে নতুন যে বর্গক্ষেত্র হবে, এই বর্গক্ষেত্রের এক বাহু হচ্ছে পূর্বের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আর কর্ণের দৈর্ঘ্য সমান লেখা যায় √2 × বাহু। তাহলে এই বর্গ, নতুন যে বর্গটা তৈরি হয়েছে, এই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8√2। তাহলে নতুন বর্গের ক্ষেত্রফল, নতুন বর্গের ক্ষেত্রফল আমরা লিখতে পারি এই বাহু স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই যে 128। তাহলে প্রশ্নটা আমরা পড়ে দেখব, প্রশ্নটা পড়ে একটু বোঝার চেষ্টা করব, প্রশ্নটা পড়ে যতটুকু বুঝবো সেটা তার উপরেই ভিত্তি করে আমরা সমাধানগুলো করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, কোন বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ যদি 30 ডিগ্রি হয়, ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণ বের করতে বলছে। আমাদের জানতে হবে বৃত্তস্থ কোণটা আগে নির্ণয় করতে হবে, তারপর পূরক কোণ আমরা পরে আসি। আমরা আগে দেখি, আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যে এখানে কেন্দ্রস্থ কোণ দেয়া আছে, অর্থাৎ এই কোণটা কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে
বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণ নির্ণয় করতে বলছে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 15 ডিগ্রি, কারণ আমরা জানি বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এই 15 ডিগ্রি কোণের আমাদের পূরক কোণ নির্ণয় করতে বলছে। আমরা জানি দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন তাকে পূরক কোণ বলি। তাহলে 15 ডিগ্রি কোণের পূরক কোণ যখন নির্ণয় করব তখন এই 90 থেকে এই 15 ডিগ্রি বাদ দিতে হবে। তাহলে আমাদের যে মানটা নির্ণয় হবে এই মানটা হচ্ছে 15 ডিগ্রি কোণের পূরক কোণ। তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে যে কি নির্ণয় করতে হবে। সবার প্রথমে আমরা নির্ণয় করব বৃত্তস্থ কোণ। আমরা জানি বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই সূত্র বা এই ফর্মুলা ব্যবহার করে আমরা মানটা নির্ণয় করব, তারপর তার পূরক কোণটা আমরা নির্ণয় করব। এটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় অনুপাত দেয়া আছে। ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত নির্ণয় করতে বলছে। আমরা এখান থেকে বাহুগুলো নির্ণয় করব, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজের একটি কোণের পরিমাণ দেয়া আছে। এটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 60 ডিগ্রি। তারপর এখান থেকে আমাদের যে বাহুগুলোর অনুপাত আছে সেই বাহুগুলোর অনুপাত আমরা নির্ণয় করব। যখন কোণগুলো দেয়া থাকবে যখন আমরা বাহুগুলো নির্ণয় করব সেই সময় এখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, a ডিভাইডেড বাই সাইন a, b ডিভাইডেড বাই সাইন b এবং c ডিভাইডেড বাই সাইন c। তাহলে এখানে আমরা যে কোনো একটা কোণকে আমরা a ধরতে পারি, এটা a b c, এবং a কোণের বিপরীত বাহু a, b কোণের বিপরীত বাহু b এবং c কোণের বিপরীত বাহু c। সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা সাইন a এর মানটা বসিয়ে দিব। a কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি। আমরা b কোণের মানটা এখানে বসিয়ে দিব, b হচ্ছে 90 ডিগ্রি এবং c কোণের অনুপাতটা এখানে বসিয়ে দিব, সাইন c কোণের পরিমাণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি সাইন 60 ডিগ্রি মান √3 ডিভাইডেড বাই 2, এখানে 90 ডিগ্রি মান হচ্ছে 1 এবং এখানে c 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করে দেই তাহলে এখানে a এটা পাবো বর্গমূল 3, এটা b নিচে পাবো এটা 2 এবং c ডিভাইডেড বাই 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বাহু 1, একটা বাহু 2 এবং একটা বাহু হচ্ছে বর্গমূল 3। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের 1 অনুপাত √3 অনুপাত 2, অর্থাৎ তিনটা বাহুর অনুপাত আমরা নির্ণয় করেছি। যখন আমাদের এরকম কোণের পরিমাণ দেয়া থাকবে, কোণ থেকে বাহুর পরিমাণ নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটা ব্যবহার করে কোণ থেকে বাহুগুলো নির্ণয় করব। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি প্রশ্নটা পড়ি, 5 সেন্টিমিটার, এই যে চিত্রটা অঙ্কন করি, 4 সেন্টিমিটার দূরবর্তী কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জায়ের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদের বের করতে বলছে এটা ও, এটা এ, এটা বি। আচ্ছা, আমাদের বের করতে বলছে এ বি। আমরা জানি এ বি সমান 2 ইন্টু এসি, তাহলে এটা 90 ডিগ্রি। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা যদি 4 হয় তাহলে এটা 100% 3 সেন্টিমিটার হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভূমি সমান পাবো বর্গমূল অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখান থেকে আমরা এটার মান বের করব 3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা 3টা বসিয়ে দেব, তাহলে এখান থেকে পাবো 6 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এই জন্য এ অংশ এবং এ অংশ পরস্পর সমান। তারপর আমরা এই মানটা বের করে এখানে বসিয়ে দিব। এখানে এই প্রশ্নটা আপনাদের দেখাই, এই প্রশ্নটা খুব সহজে আমরা সমাধান করতে পারি। এখানে দেয়া আছে ক অনুপাত খ সমান দেয়া আছে 4 অনুপাত 5 এবং খ অনুপাত গ দেয়া আছে 7 অনুপাত। আমাদের বের করতে বলছে ক, আমরা ক খ এবং গটা আগে নির্ণয় করি।
এটা নির্ণয় করার জন্য আমরা এই মান দ্বারা এই মানটাকে এবং এই মানটাকে গুণ করি। 4 7 28, 5 7 35 অনুপাত, এবং এই মান দ্বারা এটাকে গুণ করি, তাহলে 5 8 40। তাহলে বের করতে বলছে ক এবং গ, তাহলে ক এর অনুপাত 28 এবং গ এর অনুপাত 40। তাহলে এখানে 28 অনুপাত 40, 4 দ্বারা ভাগ করলে 4 7 28, 4 10 40। তাহলে খুব সহজে, এর চাইতে সহজ কোনো ওয়ে নেই, এই ওয়েটাই সব থেকে সহজ, এর সাথে সহজ কোনো ওয়ে নেই। আপনারা এই ওয়েতে কিন্তু সমাধানটা করতে পারেন। পরবর্তী প্রশ্ন, এটা বলছে এখানে যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি রেখাংশ দ্বারা কয়টি চতুর্ভুজ অঙ্কন করা যাবে। এখানে আমাদের চতুর্ভুজ হবে, এটা প্রশ্নটা একটু মিসিং আছে। চতুর্ভুজ, ত্রিভুজ না, কারণ 4টি বাহু দ্বারা চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব, কিন্তু ত্রিভুজ না। এই প্রশ্নটা প্রয়োজন নেই, ওটা আমরা পরে দেখব। এই প্রশ্নটা একটু প্রবলেমের মধ্যে আছে। আমরা এই প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা আপনারা 30 সেকেন্ডেই করতে পারবেন। এখানে বলছে কাফি ও খলিল একটি কাজ 10 দিন ও 15 দিনে করতে পারে। তারপর বলছে এখানে আমাদের তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে। আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব, এবি এ প্লাস বি, অর্থাৎ এ হচ্ছে কাফি এর কাজের পরিমাণ এবং বি হচ্ছে খলিলের কাজের পরিমাণ। তাহলে কাফি এর কাজের পরিমাণ এবং খলিলের কাজের পরিমাণ, তাহলে এখানে 10 × 15, এখানে 25, 5 দ্বারা গুণ করলে 3, 5 5 25, কেটে দেবো 2, তাহলে 3 × 6। তাহলে এই টাইপের অঙ্কগুলো আসে। অনেক সময় দেখা যায় 2-1টা অঙ্ক থাকে একটু বড়, এবং তাছাড়াও আমরা অনেক ছোট ছোট ওয়েতে অঙ্ক করতে পারি। এই ছোট ছোট ওয়েগুলো আমরা শিখবো, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মাধ্যমে আমরা খুব স্বল্প সময়ে প্রশ্নগুলো সমাধান করতে পারবো। পরবর্তী প্রশ্ন, এখানে এই প্রশ্নটা দেখি একটু। এই প্রশ্নটা আমি বেশ কয়েকবার সমাধান করাইছি, আমি আবারও একটু দেখে দিই। এটা বলছে 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। এই অঙ্কের ক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম যে যে কয়টি কলা আমরা ক্রয় করব ওই কয়টি বিক্রি করব। 8টি কলার ক্রয় মূল্য 5 টাকা, 6টি কলার বিক্রয় মূল্য 5 টাকা। আমরা 8টি কলার বিক্রয় মূল্য নির্ণয় করব। আমরা এখানে 8টি কলার ক্রয় মূল্য 5 টাকা, আচ্ছা থাক এটা। এবার আমরা এখানে 6টি কলার বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য কম হবে, এবং আমরা 8টি কলার বিক্রয় মূল্য বের করি। এত টাকা। খেয়াল করুন, 8টি কলার ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রয় মূল্য 3 দ্বারা ভাগ করলে 3 6 18, 6 পয়েন্ট সামথিং, অর্থাৎ বিক্রয় মূল্যটা বেশি হচ্ছে। যখন বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্য কম হবে, তখন আমরা শতকরা লাভ সমান লিখতে পারি। শতকরা লাভ সমান লিখতে পারি এখানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100। তাহলে এখানে বিক্রয় মূল্য যেটা দেয়া আছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 5 টাকা, একসাথে আমরা 100 দ্বারা গুণ দিব। তাহলে এখান থেকে সমাধান করলে 3 5 15, তাহলে 20 নিচে 3 ইন্টু 5 দ্বারা যদি কেটে দেই 5 20 100 শতকরা। তাহলে এখান থেকে আমরা সমাধান করে 33 সমস্ত 1/3% পাবো। তাহলে এই টাইপের যে অঙ্কগুলো যখন আসবে, তখন আমরা টাকায় ক্রয় করে, অনেক সময় টাকায় 8টি ক্রয় করা হয়, টাকায় 5টি বিক্রয় করা হয়, সেই ক্ষেত্রে আমরা এই টাইপেই করব, অর্থাৎ ক্রয় মূল্যের যে কয়টির ক্রয় মূল্য সেই কয়টিরই বিক্রয় মূল্য আমরা বের করব। বিক্রয় করলেই আমরা এই ফর্মুলা দিয়ে ব্যবহার করে আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবো। একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেয়া আছে, এর প্রস্থ দেয়া আছে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে।
তাহলে পরিসীমা সমান লেখা যায়, আমরা প্রথমেও দেখে আসছি আয়তক্ষেত্রের পরিসীমাকে আমরা প্রকাশ করি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান লেখা যাবে, এখানে যে মানটা দেয়া আছে লিখলাম, এখানে 2 ইন্টু আমাদের দৈর্ঘ্যের মানটা বের করতে বলছে, তাহলে প্রস্থ দেয়া আছে এখানে, তাহলে এখানে আমরা চাইলে এই দুইটাকে এই পাশে ভাগ করে দিতে পারি, তাহলে এখান থেকে দৈর্ঘ্য প্লাস 5 এখানে হবে 20, তাহলে অতএব আমরা বলতে পারি দৈর্ঘ্য সমান এখানে লেখা যাবে 15। তাহলে এই অঙ্কগুলো কিন্তু আপনারা চাইলে খুব সহজেই করতে পারেন, এটার কোনো সূত্রও লিখতে হবে না, মানে কোনো কিছুই করতে হবে না। আপনারা জাস্ট এখানে কি আছে, পরিসীমা দেওয়া আছে, এই পরিসীমাকে 2 দ্বারা ভাগ করেন, 2 দ্বারা ভাগ করলে এখানে পাওয়া যাচ্ছে 20, এই 20 থেকে আমাদের এই প্রস্থটা বাদ দিয়ে দেন, তাহলে আমাদের যে মানটা বের হবে সেই মানটাই দৈর্ঘ্য। এটা জাস্ট শুধু আপনার বেসিকটা, যদি বেসিকটা ভালো থাকে তাহলে আপনি মাথার ভিতরেই কাজ করে অঙ্কের উত্তর বের করতে পারবেন, সেই ক্ষেত্রে এত সময়েরও প্রয়োজন হবে না, শুধুমাত্র প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে সবগুলোর উত্তর করতে পারবেন। এখানে বলছে একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে 45 যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়, লাঠির দৈর্ঘ্য নির্ণয় করো। তা লাঠির দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে, আমরা এই লাঠির দৈর্ঘ্যটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে এক্স এর 40%-এর সাথে 45 যোগ করলে আমরা লাঠিটা পেয়ে যাই। এখন এটাকে সমাধান করতে হবে, এখানে 40%কে ভেঙে দিলাম, প্লাস 45 ইজ ইকুয়াল টু এক্স, শূন্য কেটে দিব, তাহলে এখানে 2 দ্বারা কেটে দিলে হবে 2/5, তাহলে 2/5 প্লাস 45 ইজ ইকুয়াল টু এক্স। এখান থেকে আমরা সমাধান করব, 5 যদি লসাগু করি, এখানে 2x, 5 5 25, 4 5 20, এই যে, তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলবো, x এর মানটা এখানে হবে 5x ইজ ইকুয়াল টু 2x প্লাস 2, তাহলে এখান থেকে 5x মাইনাস 2x ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা 3x ইজ ইকুয়াল টু, অতএব x এর মানটা নির্ণয় করব, এই যে x এর মানটা আমরা নির্ণয় করব এখান থেকে, অর্থাৎ 75। তাহলে এই টাইপের অঙ্ক, এটা হচ্ছে অজানা রাশি নির্ণয়। অজানা রাশি নির্ণয় করতে বললে খুবই ইজি, অজানা রাশিটা আমরা x ধরে নিব, তারপর প্রদত্ত রাশি যেটা দেয়া থাকবে ওই অঙ্কটা পড়ব এবং সমীকরণটা সাজাবো। পরবর্তী প্রশ্ন, এটার গসাগু নির্ণয় করতে বলছে আমাদের, তাহলে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ প্রত্যেকটি রাশির ভিতরে যে মানটা আমাদের কমন অংশ থাকবে ওই মানটাকে আমরা গসাগু বলবো। প্রত্যেকটি রাশির মধ্যে আমাদের একটা কমন অংশ থাকবে, সেই কমন অংশটি আমাদের খুঁজে বের করতে হবে, এই জন্য প্রত্যেকটি রাশিকে আমাদের গুণনীয়ক আকারে কনভার্ট করতে হবে। এখানে যতগুলো রাশি আছে প্রত্যেকটি রাশিকে গুণনীয়ক আকারে কনভার্ট করি। প্রথম রাশি দেয়া আছে, প্রথম রাশি এটাকে আমরা ভেঙে দিই, 18কে যদি ভেঙে দিই, আপনারা না পারলে এভাবে ভাঙাবেন, 9 2 18, 3 3 9, তাহলে এখানে লিখতে পারি 2 × 3 × 3, এখানে x প্লাস ওয়াই 3 বার আছে, আমরা x প্লাস ওয়াই 3 বার লিখলাম। আচ্ছা, প্রথম রাশি কাজ শেষ। এবার দ্বিতীয় রাশি দেয়া আছে 24x প্লাস ওয়াই হোল স্কয়ার। এখন 24কে আপনি ভেঙে নেন, 24 2 দ্বারা ভেঙে দিলে 12 2 24, 6 2 12, 3 2 6, অর্থাৎ লিখতে পারি আমরা 2 × 2 × 2 × 3। এখানে x প্লাস ওয়াই আমাদের 2 বার আছে, x প্লাস ওয়াই 2 বার লিখলাম। এবং আমরা দেখতে পাচ্ছি তৃতীয় রাশি দেয়া আছে 32x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। 32কে ভেঙে দিলে 2 হবে 5 বার, 2 5 বার গুণ করলে হবে 32, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমরা খেয়াল করি প্রত্যেক রাশির ভিতরে এখানে এটা 2 দেখতে পাচ্ছি, এখানে এটা 2 দেখতে পাচ্ছি, এখানে এটা 2 দেখতে পাচ্ছি, তাহলে যখন আমরা গসাগু নির্ণয় করব তখন আমরা প্রত্যেক রাশির ভিতরে একটা 2 নিব, এবং এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে কোনো 3 নেই, সুতরাং সেই 3 নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার যে মানটা প্রত্যেকটি রাশির ভিতরে আছে সেই মানটাই হবে গসাগু। সুতরাং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রত্যেকটি রাশির ভিতরে 2 ছাড়া অন্য কোনো কিছু পাচ্ছি কি, দেখি খুঁজে দেখি। এখানে x প্লাস ওয়াই আছে, এখানে x প্লাস ওয়াই আছে, এবং এখানে একটা x প্লাস ওয়াই আছে, তাহলে আমরা একটা x প্লাস ওয়াই নিয়ে নিব। তাহলে আমরা বলতে পারি গসাগু হবে 2 × x প্লাস ওয়াই। তাহলে আমাদের
দেখতে হবে প্রতিটি রাশির ভিতরে যে মানটা মানে কমন অংশটা থাকবে, সাধারণ অংশ থাকবে, ওই সাধারণ অংশটাকে আমরা বলবো গসাগু। পরবর্তী প্রশ্ন, এখানে যে মানটা নির্ণয় করতে বলছে এই মানটা দেখি। এখানে বলছে -27, এটার পাওয়ার দেওয়া আছে 4/3। এখন -3 পাওয়ার যদি কিউব করা হয় তাহলেই হবে -27, এবং এখানে দেওয়া আছে 4/3, এটা এবং এটা কেটে যাবে, তাহলে -3 তার পাওয়ার 4, তাহলে মাইনাসের পাওয়ার যখন জোড় সংখ্যা পড়বে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং 3-এর পাওয়ার 4 পড়লে হবে 81। এই যে 81। তাহলে এই টাইপের অঙ্ক করতে তো সময় লাগার কোনো প্রয়োজন নেই, এগুলো চোখের দেখে আপনারা উত্তর করতে পারবেন। মোটামুটি আমাদের 23টা প্রশ্ন ছিল, আমরা মোটামুটি দেখলাম। আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলবো, যারা আমার মতো শিক্ষক হতে চান এনটিএসসি এর মাধ্যমে, আপনারা যারা আসন্ন 19তম প্রিলিমিনারিকে টার্গেট করেই অগ্রসর হচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের পড়ায় আপনারা যে পরিমাণ পড়াশোনা করছেন তার সাথে গণিতের প্রতি আলাদাভাবে একটা মানে সময় যোগ করেন। আপনারা যারা বারবার পরীক্ষা দিয়েছেন বা 2-1টা পরীক্ষা ফেস করেছেন, পরীক্ষায় প্রিলি উত্তীর্ণ হতে পারেননি, আমি মনে করি আপনাদের গণিতের যে দুর্বলতা, এই দুর্বলতার কারণেই এই সমস্যাটা হয়েছে। আমি আপনাদের আবারও বলবো, আপনারা যদি ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত প্রিলির প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করেন, তাহলে গণিতের 25টার ভিতরে আমি আশা করি 20+ কমন পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কি করতে হবে? কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত গণিত অংশের ব্যাখ্যা সহ সমাধান করবেন। এই ব্যাখ্যা সহ সমাধানটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি, আমার ব্যক্তিগত পেজে আলোচনা করেছি, সাদিস স্যারের পেজে আলোচনা করেছি, আপনারা যেখান থেকে খুশি দেখে নিতে পারেন। এবং তাছাড়াও আমাদের পেইড ব্যাচ চলমান আছে, আমাদের পেইড ব্যাচে আপনারা চাইলে ভর্তি হতে পারেন, এবং সঠিক দিক নির্দেশনামূলক যে গাইডলাইন্স সেটা আমাদের এই পেজে দেওয়া হয়, এবং এখান থেকে আমাদের পেইড ব্যাচগুলো চলমান আছে। এবং তার পাশাপাশি যদি আপনারা মনে করেন যে একটি ভালো মানের বই আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি তৈরি করা হয়েছে আসন্ন 19তম প্রিলিমিনারিকে লক্ষ্য করে। আপনারা চাইলে এই বইটি নিতে পারেন। এই বইয়ে যথেষ্ট পরিমাণ পড়া দেওয়া আছে, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি দেওয়া আছে। আমি আশা করি যদি আপনি এই বইটি অত্যন্ত ভালো সহকারে পড়তে পারেন, তাহলে 19তমতে আপনার জন্য সর্বোচ্চ সহযোগিতা মানে সর্বোচ্চ সাপোর্ট দেবে এই বইটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।